11 জুলাই 2024 পুলিশের গাড়ির উপরে উঠে আমি যে পতাকা নাড়িয়েছিলাম, পুলিশের একজন কনস্টেবল সে একদম বেপরোয়া হয়ে যায়। যে কোনো আন্দোলন সংগ্রাম যতক্ষণ পর্যন্ত রাজপথে রক্ত না ঝরবে, শিক্ষার্থীরা মায়ের না খাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি অনুভূতির আরেক নাম জুলাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি যেমন ফারিয়া ইসলাম মেঘলা। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন জুলাই প্রামাণিক। তার সংক্ষিপ্ত পরিচয় জনি প্রামাণিক। জনি প্রামাণিক। জুলাই নামটা আপনার সাথে অনেক বেশি কানেক্টেড, এই জন্য জুলাই প্রামাণিক। জনি প্রামাণিক। আপনার একটা ক্লিপ আমি খুব দেখছিলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল হয়েছে। পুলিশের গাড়িতে উঠে জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনার একটা স্ট্যান্ড ছিল। ওই সময় পুলিশের যেরকম অতর্কিত হামলা, সেটার বিপরীতে আমরা দেখেছিলাম এরকম ভাবে। তো ওই সময়ের একটু অনুভূতিগুলো জানতে চাচ্ছিলাম যে ওই প্রেক্ষাপটটা আসলে কিরকম ছিল। 11 জুলাই 2024 পুলিশের গাড়ির উপরে উঠে আমি যে পতাকা নাড়িয়েছিলাম, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আসলে এটা ভাইরাল হওয়ার মতোই একটা ভিডিও। টানা 10 দিন যে আমাদের আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স বা সরকারের যে সদ ইচ্ছা, এটার যে একটা সমাধান করবে, এই কোটা সিস্টেমকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবে, এরকম আমরা কোনো ইনিশিয়েটিভ সরকারের পক্ষ থেকে দেখছিলাম না। তো স্বাভাবিকভাবেই ছাত্র জনতা ফুঁসে উঠছিল। এবং সরকার কিন্তু, আপনারা খেয়াল করলে দেখবেন যে 10 তারিখের পরবর্তী 11 তারিখে আমাদের নিজেদেরই একটা মানসিক প্রস্তুতি ছিল। ব্যক্তিগতভাবে আমার একটা মানসিক প্রস্তুতি ছিল যে আজকে পুলিশ বেপরোয়া হতে পারে, আমাদের উপরে লাঠিচার্জ হতে পারে। যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যে কোনো আন্দোলন সংগ্রাম যতক্ষণ পর্যন্ত রাজপথে রক্ত না ঝরবে, শিক্ষার্থীরা মায়ের না খাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারের টনক নড়ে না, তারা কোনো প্রকার ইনিশিয়েটিভ নিতে চায় না। তো সেই ক্ষেত্রে আমার একটা টার্গেট ছিল যে আজকে 2024 সালের 11 জুলাই, আজকের দিনে যে কোনোভাবে পুলিশের সাথে ঝামেলা করে হলেও আমরা পুলিশের ব্যারিকেডটা ভাঙবো। এতে যদি মায়ের খেতে হয়, রক্ত দিতে হয়, সেটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি মিছিলে অংশগ্রহণ করেছিলাম। সেই দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক একটা দিনের মতো। আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম শাহবাগ থানার কাছে। যখন মিছিলটা আসে, তখন আমি আমার 2 জন বন্ধু রমজান এবং কাউসার, তাদেরকে বললাম যে আমি মিছিলের সামনে যাব, তোমরা আমার সাথে দৌড়ায় আসো। আজকে পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা শাহবাগ দখলে নিব, অর্থাৎ আমাদেরকে কোনো বাধাই যেন আজকে আটকাইতে না পারে। তখন আমরা 3 জন দৌড় দিলাম। শেষ পর্যন্ত আমরা 2 জন বন্ধু চলে গেলাম একদম মিছিলের সামনে। মিছিলের সামনে ছিল আমাদের নারী শিক্ষার্থীরা, তাদের সামনে ছিল আমাদের সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া কর্মীরা। তারও সামনে আমরা চলে গেলাম, গিয়ে একদম ডিরেক্ট পুলিশ যেখানে ব্যারিকেড দিয়ে রাখছে, আমরা সেই পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান নিলাম। এবং আমরা আমাদের সহযোদ্ধারা মিলে পুলিশের যে ব্যারিকেড ছিল সামনে, যে আপনারা দেখবেন যে লোহার খাঁচি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, সেটা সরানোর পর পুলিশ তাদের যে মানব ঢাল, তারা সেটা তৈরি করলো এবং তাদের যে সেফগার্ড ছিল সেই সেফগার্ড দিয়ে আটকে রাখছে, আমাদেরকে কোনোভাবেই সামনে যাইতে দিচ্ছে না। আমরা তখন বেশি ছিলাম না, আমরা মোটামুটি 50-60 জন। আমরা পুলিশের গায়ের সাথে একদম লেগে গেলাম। তাদের যে সেফগার্ড ছিল, পুলিশের সেফগার্ড আমার বুকের সাথে লাগে, পেছন থেকে ধাক্কা, সামনে থেকে পুলিশের চাপ। আমি মোটামুটি অনেকটা চ্যাপটা হওয়ার মতো অবস্থা হয়ে গেছিলাম। পরবর্তীতে আমরা ধাক্কাইতে থাকি, কিন্তু পুলিশের সে দেওয়াল ভাঙতে সক্ষম হয় না। পরবর্তীতে যখন পেছন থেকে ধাক্কা আসে, অনবরত চাপ সৃষ্টি হয়, তখন পুলিশ একটু নড়াচড়া দিয়ে ওঠে। সেই মুহূর্তে পুলিশের একজন কনস্টেবল সে একদম বেপরোয়া হয়ে যায়। তার হাতে যে সেফগার্ড দিয়ে সে আমাদেরকে ধাক্কাতে থাকে। আমি ধাক্কা খাই, আমার সহযোদ্ধারা ধাক্কা খায়, এবং তার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠি দিয়ে সে লাঠিচার্জ শুরু করে। আপনারা দেখে থাকবেন, সেই দিনের ভিডিও আপনারা দেখছেন, বিভিন্ন ফুটে
যেতে পারে নাই। আমরা যখন পুলিশের ব্যারিকেডটা ভেঙে সামনে চলে গেলাম, এরপরে পুলিশের জলকামান, এপিসি, সাজোয়াজান, হ্যাঁ, তাদের পিকআপ, সমস্ত গাড়িগুলো সেখানে প্রস্তুত করে রাখা হয়েছিল যে শিক্ষার্থীদের ওপরে আজকে তারা দমন পীড়ন চালাবে, তারা লাঠিচার্জ করবে, টিয়ার শেল ছুড়বে এবং জলকামান নিক্ষেপ করবে। কিন্তু আমরা সেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েই মেট্রো রেলের নিচে যে গাড়িগুলো ছিল, সে জলকামান, তারপরে হচ্ছে পুলিশের পিকআপ, এগুলোকে আমরা ধাক্কিয়ে একদম মেট্রো রেলের স্টেশনের ওপারে নিয়ে যাই। পুলিশের যে এপিসিটা মেট্রো রেলের ওখানে থেকে যায়, পুলিশের এপিসিটার সরানোর জন্য সামনে থেকে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, কেউ থাবা দেয়, আর আমি তখন যে পেছন থেকে গিয়ে আমি হচ্ছে পতাকা নিয়ে এপিসির উপরে উঠে পড়ি। এবং যে আপনারা খেয়াল করবেন যে যেই পতাকাটা আমার হাতে ছিল, যে লাঠিটা ছিল, এই লাঠিটা কিন্তু যে পুলিশের যে লাঠি কাটতে গিয়েছি সেই লাঠিতে আমি পতাকা বেঁধে পুলিশেরই গাড়ির উপরে দাঁড়িয়ে, পুলিশেরই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমি স্বৈরাচারকে লাল টিকিট দেখিয়েছি, লাল কার্ড দেখিয়েছি। স্বৈরাচারের সামনে বুক পেতে দিয়ে আমি স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছি। অর্থাৎ সেখানে আমাদের ছাত্র জনতার পক্ষে একটা মেসেজ ছিল, সবার উদ্দেশ্যে একটা মেসেজ ছিল যে অর্থাৎ আমরা কোনো বাধা মানি না, আমরা মুক্তি চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা আমাদের যে অধিকার হরণ করা হচ্ছে সেখান থেকে চিরতরে মুক্তি চাই। অর্থাৎ এই চিরতরে মুক্তি শুধু নট অনলি কোটা, আমাদের যে আদার্স যে রাইটসগুলো হরণ করা হয়েছে সেগুলো থেকেও আমরা মুক্তি চাই। এবং সেটার মুক্তির উপায় কি? একমাত্র উপায় হচ্ছে এই স্বৈরাচারী সরকারের উৎখাত। স্বৈরাচারী সরকার যদি উৎখাত করতে পারি, আমরা তাদের যদি পতন ঘটাইতে পারি, তাহলে আমাদের যে মনের ভেতরে যে যে ক্ষোভগুলো, যে চাওয়াগুলো, যে পাওয়াগুলো, যে অধিকারগুলো আমরা চাই, সেগুলো কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু আমি একটা মেসেজ দিয়েছিলাম যে আমরা এখান থেকে মুক্তি চাই। এবং আপনারা খেয়াল করে দেখবেন আমি এক হাতে পতাকা উড়াচ্ছিলাম আর এক হাত দিয়ে আমি আমার বুকে হিট করছিলাম। অর্থাৎ স্বৈরাচারকে বলছিলাম যে তোমরা যদি আমাদেরকে গুলিও করো, আমরা এই ছাত্র জনতা আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের যে দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি, সেই দাবি বাস্তবায়ন করে, সেই দাবি তোমরা মেনে নিতে বাধ্য হবা যেদিন, সেদিনই আমরা এই রাজপথ থেকে সরে দাঁড়াবো। এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে যে এই সরকার যে বিনা ভোটের সরকার, অনির্বাচিত সরকার, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার, এই সরকার একটি ভুয়া সরকার, সেটা কিন্তু আমরা সেই দিনই সরকারকে জানান দিয়েছিলাম। আমি ওই এপিসির উপরে দাঁড়িয়ে যখন পতাকা উড়াচ্ছিলাম তখন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলাম। এই ভুয়া শুধু কোটাকে না, আসলে কোটা তো ভুয়া না, কোটার যে সিস্টেমটা যে ইন্ট্রোডিউস করছে সেইটা ভুয়া। অর্থাৎ এই সরকার ব্যবস্থাকে ভুয়া বলা হয়েছিল এবং ছাত্র জনতা সবাই এই একটা উদ্দেশ্যেই ভুয়া স্লোগান দিয়েছিল যে এই স্বৈরাচার সরকার ভুয়া, বিনা ভোটের সরকার ভুয়া। যখন আমি মোটামুটি 1 মিনিটের মতো ওই এপিসির ওপরে ছিলাম, যখন ব্যাপক সাড়া পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা খুবই মানে উত্তেজিত, উৎফুল্ল, যে তারা অনুপ্রাণিত, নতুন করে তারা আর কি একটা প্রেরণা পেল যে না, আমরা রাজপথ ছেড়ে দেওয়ার এখনো সময় আসেনি, আমাদের দাবি এদেরকে মানতেই হবে। পরবর্তীতে মিছিল শেষ হওয়ার পরে যখন আমরা হলে ব্যাক করি, আমি হলে না আসতে দেখি যে এটা এই ভিডিওটা, এই ফুটেজটা পুরা ইন্টারনেটে সয়লাভ হয়ে গেছে। অর্থাৎ মুক্তিকামী জনতা, ছাত্র, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে তারা এই ফুটেজটি তারা শেয়ার করেছে, তাদের প্রোফাইল থেকে পোস্ট করেছে, এই ভিডিও পুরা ইন্টারনেটে ছড়িয়ে গেছে এবং তারা নতুনভাবে যে সাহস পেয়েছে। আমাকে হাজার হাজার শিক্ষার্থী মেসেজ দিয়েছে, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং তারা বলেছে যে ভাই, মানে আপনি আমাদের অনুপ্রেরণা, আপনারা এত সাহস কোথা থেকে পেলেন, আপনাকে স্যালুট, আপনার মতো সাহসী এই যুগে আমরা দেখিনি, আপনার সাহসিকতা মানে মানে খুবই প্রশংসনীয়, আপনার উপরে কি ফেরেশতা ভর করেছিল। মানে আমি কি বলবো, মানে আমি নিজেই আবেগ আপ্লুত যে এইরকম মেসেজ যে এই জাতি আমাকে দিবে, এটা আমার কল্পনাতে ছিল। যখন আমি এই মেসেজগুলো পেলাম তখন আমি আমার মনের মধ্যে আরও বেশি সাহস পেলাম যে না, এই জাতিকে দেওয়ার মতো অনেক কিছু আছে এবং এই জাতির জন্য যদি আমি অল্প একটু করতে পারি, এই জাতি আমাকে অনেক ভালোবাসা দিবে এবং তাদের হৃদয়ে জায়গা দিবে। সেই জায়গা থেকে আমি পরবর্তী সময়ে আরও বেশি অ্যাক্টিভ হওয়া শুরু করি এবং পরবর্তী যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, আমি প্রত্যেকটার একদম সামনের সারিতে ছিলাম। একটি সম্পর্ক প্রশ্ন করি, মানে শুনতে শুনতে এরকম লাগছিল যে ওই সময়ের ভিতরে ঢুকে যাচ্ছিলাম।
খুব স্বাভাবিক। 11 জুলাইয়ের কথা আপনি বলছিলেন, ওই সময় পর্যন্ত ছাত্রলীগ কিন্তু হলগুলোতে ছিল আমরা যতদূর জানি। জি। যখন ভিডিওটা ভাইরাল হয়েছে, নিশ্চয়ই আপনি যখন হলে ঢুকলেন, আপনি কি কোনো রকমের কিছু ফেস করলেন? ছাত্রলীগ নেতারা হয়তো সরকার কিছুটা দাবি মেনে নিবে বা কোটা সংস্কার হবে, আন্দোলন থেমে যাবে, কিন্তু তুমি যে এই কাজটা করলা, তোমার তো ফুটেজ থেকে গেল, তোমার কি হবে? কারণ ওটা একটা তুমি আবেগে গা ভাসে, মানে ওইটা একটা ক্রাইম বলা যায়, যে একটা দেশের শান্তিরক্ষী বাহিনীর গাড়ির উপরে উঠে আপনি একটা দেশদ্রোহী তখন বলা হচ্ছিল। তো এইটা, এই জিনিসটা আপনার মাথায় আসেনি যে পরবর্তীতে যদি মামলা হয় আমার কি হবে? হ্যাঁ, আমি ওই দিনই কিন্তু আমার এই যখন এই ভিডিও ভাইরাল হইলো এবং আমি নিজের প্রোফাইল থেকে পোস্ট করেছি, আপনার পোস্ট আছে এখন দেখবেন, সেই দিন আমি বলেছিলাম যে আরেকটা কথা আমি মিস করে গেছি, যে সেই পুলিশের লাঠি কাটতে গিয়ে যে আমার হাত কেটে গেল, সেদিন কিন্তু আমার হাত থেকে রক্ত বের হয়েছে, এবং এইটাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম রক্ত। এটা আমার জন্য একটা সবচেয়ে বড় পাওয়া, যে আমার রক্ত রাজপথে ঝরেছে এই জাতির একটা অধিকার আদায়ের জন্য। এবং সেদিন আমি বলেছিলাম যে আজকে এক ফোঁটা রক্ত দিয়েছি, যদি এই জাতির জন্য প্রয়োজন হয় 1 সাগর রক্ত দেব, নিজের জীবনটা উৎসর্গ করব, কিন্তু আমি এই জাতির অধিকারের জন্য আজীবন সংগ্রাম করে যেতে চাই। এই জাতি আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, এই ভালোবাসার কাছে আমি ঋণী, আমি দায়বদ্ধ। আমি তাদের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করা লাগলে আমি সংগ্রাম করব, তাদের জন্য আসলে আমি এখন হাসতে হাসতে জীবন দিতে পারবো। এবং সেই সময় আপনারা দেখেছেন যে পুলিশের সাথে সংঘর্ষে যাওয়া কিন্তু মুখের কথা ছিল না, মানুষ পুলিশ দেখলেই ভয় পাইতো, আমরাও ভয় পাইতাম, কিন্তু সেই সময়ে আসলে কোনো ভয় আমাদের কাজ করে নাই। যে আমরা মানে আমি লিটারালি, আমার কথা চিন্তা করেন যে আমি একটা সাধারণ পরিবারের ছেলে, আমার কোনো কোঠা নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, যদি আমি আমার মেধা আমার যোগ্যতা দিয়ে আমি যদি চাকরি না পাই, শুধু আমি না, এবং আমি চাকরি পাবো এবং আরেকজনের চাকরি যদি অধিকারটা নিশ্চিত করতে না পারি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা করা এটা আমার জন্য ব্যর্থতা। আমি এইভাবে দেখতাম যে আমি যদি সবার অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, এই যে জনগণের টাকায় আমি পড়াশোনা করতেছি, আমার বাবা তো টাকা দিচ্ছে না, পাবলিকের টাকা আমি পড়াশোনা করতেছি, এই দেশের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আছে, এবং আমার যদি সুযোগ থাকে তাদের বৃহত্তর স্বার্থ, বৃহত্তর অধিকারের পক্ষে যদি কথা বলা লাগে, সেক্ষেত্রে আমার কথা আমি বলবো। এবং এটার কনসিকুয়েন্সেস কি হবে, পরিণতি কি হবে, এটা আসলে চিন্তা করি না। পরিণতি যা হবে সেটাই, যদি মরে যাই শহীদ হিসাবে গণ্য হব। এই দেশের মানুষ যদি আমাকে তাদের হৃদয়ে ধারণ করে, যদি ভালোবেসে থাকে, তারা যদি মনে করে যে আমাদের অধিকারের পক্ষে সে কথা বলেছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। অর্থাৎ যে রাষ্ট্রদ্রোহিতা বলেন, পুলিশের বিপক্ষে বলেন, সরকার বিরোধী বলেন, যেটাই বলেন না কেন, সব রকমের ট্যাগ নিতে আমি প্রস্তুত ছিলাম। এবং সেই দিন এই ঘটনার পরে শাহবাগ থানায় ওই যে পুলিশের গাড়িতে আমি উঠে পতাকা উড়িয়েছিলাম, সেই গাড়ির ড্রাইভার কিন্তু শাহবাগ থানায় মামলা করেছে, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা। এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম মামলা। এবং এই মামলার কিন্তু এই কেন্দ্রই কিন্তু যে গাড়ির উপরে উঠে পতাকা উড়ানো, গাড়িতে হাত দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া, এই জন্য তো মামলা তো সেই রাতেই খাইছি। বাট আমি মেন্টালি একটু উইক হই নাই, আমি আরও সাহস পেয়েছি যে না, তারা মামলা দেওয়া শুরু করছে, দ্যাট মিনস I am the right, we are the right way, আমরা সঠিক পথে আছি এবং আমরা বিজয়ের দ্বার প্রান্তে আছি। শুধু আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং এই কিছুদিনটা মানে সামনে যত দিন আসবে আমাদের জন্য আরো কঠিন পরীক্ষা। বাট যত রকমের পরীক্ষায় আসুক, আমরা সেই পরীক্ষা দিয়ে রাজপথে দাঁড়িয়ে থাকব এবং শেষ পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। এই একটা ব্রত নিয়ে, এই একটা সাধনা নিয়ে আমরা রাজপথে এসেছিলাম। তো সেই ক্ষেত্রে যদি মৃত্যুবরণও করতাম, হাজার হাজার শিক্ষার্থী মারা গেছে না, তো আমার মতোই তারা মেধাবী, তারাও একসময় দেশের অনেক বড় বড় জায়গায় যেতে পারতো, তারা তো মারা গেছে। আমাদের হাজার হাজার ছেলে মেয়ে মানে পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে। তো সেই তুলনায় যদি স্বৈরাচার আমাকে ধরেও নিয়ে যেত, আমি সেটা খুশি মুখে সেই কারাগার বরণ করতাম। যদি মরেও যেতাম, আপনারা তো দেখেছেন যে আমি বুলেটের সামনে দাঁড়িয়ে গেছি, শুধু একটা বুলেট না, সেটা মেশিন গান, একদম যেই এপিসি থেকে গুলি করা হয়, আমি সেটা সামনে দাঁড়িয়ে সরকারকে ভুয়া বলেছি, আমি পতাকা উড়িয়েছি। তো সেখানে একটা গুলি করলে তো আমি মারা যেতে পারতাম। এই আপনার এই 5 আগস্টে যখন স্বৈরাচারের পতন হলো, শেখ হাসিনা পালায় গেলেন, ওই অনুভূতিটা কিরকম ছিল?
আসলে মানে যখন আমি মানে জানলাম যে স্বৈরাচারের পতন হয়ে গেছে, আমরা মুক্তি পেয়েছি, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মানে আমরা যে দীর্ঘদিনের যে আমাদের একটা প্রত্যাশা ছিল, মানে এই প্রত্যাশার প্রতিফলন, মানে আমি এটা আহ, ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই স্বৈরাচার সরকার যদি টিকে থাকতো, শুধু আমি না, আমার মতো হাজার হাজার শিক্ষার্থী তারা গুমের শিকার হইতো, তারা খুনের শিকার হইতো, কত মায়ের বুক খালি হইতো। অলরেডি তো হাজার হাজার শিক্ষার্থী মারা গেছে, বাট এই সরকার যদি সামহাও টিকে যাইতো, তাহলে মানে আরো কতজনের যে মানে কি হয়তো ভবিষ্যৎ অন্ধকার হইতো, আমি এগুলো মানে কল্পনাই করতে পারি না। সেখান থেকে যে মানে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ আমাদেরকে একটা জালিম সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে। সবাই বলতো দেখবেন যে হচ্ছে ফেরাউনের পতন ঘটেছে, আসলেই মানে তাদের যে অত্যাচার দমন পীড়ন এমন অতিষ্ঠ পর্যায়ে চলে গিয়েছিল, যেখানে আসলে তারা ওই ফেরাউনের শাসনামল মানুষ কল্পনা করতো যে শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করতো। অর্থাৎ তাদের যে জুলুম নির্যাতন, এই নির্যাতন থেকে সবাই মুক্তি চাইতো। সেই মুক্তির আনন্দ আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সর্বশেষ আমি মানে আমি বেঁচে আছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যে তখন হয়তো আমি মরে গেলে ওই অধিকার পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, আমরা হয়তো স্বাধীন হতাম। বাট এই যে বেঁচে আছি না, এখন একটা ভালো লাগা কাজ করে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। হয়তো সামনে সামনে যদি এই জাতির প্রয়োজনে পড়ে, তখন আরও কথা বলতে পারবো, আরও তাদের অধিকারের জন্য লড়াই করতে পারবো। সেটা যেই হোক, যে এই জাতির বৃহত্তর স্বার্থের জন্য। আমি তো এখনও বলতেছি, যেই সরকার হোক, যেই ব্যক্তি হোক, যেই প্রতিষ্ঠান হোক, যদি জাতির বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করে, আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো। অর্থাৎ আমার এই জনগণের প্রতি, এই দেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি আমার ফ্যামিলির সামর্থ্য নাই আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে পড়তে অনেক খরচ লাগে, তো পাবলিকের টাকা আমি পড়তেছি, অর্থাৎ পাবলিকের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে। এবং আমি এই এইটা এই জায়গা থেকে আমি সারা জীবন এই পাবলিকের জন্য কাজ করতে চাই। পুরো অনুষ্ঠানটাই ভীষণ রকমের আমাদের, আমরা যারা এই প্রজন্মের, আমাদের জন্য খুব দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।